ছাত্র শিবিরের মতো চিহ্নিত যুদ্ধাপরাধী গোষ্ঠী যারা তাদের যেই পুরনো এজেন্ডা ৭১কে ভিলিফাই করার এজেন্ডা, সেই এজেন্ডায় এখনও বাস্তবায়ন করতে চায়। ভুইফোর নেতা সাদিক কায়েম বা SM ফরহাদ, যাদেরকে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে কোনো অবস্থাতেই দেখা যায় নাই। ওদের যেই ঘৃণ্য রাজনীতি, ওদের যেই রাজাকারীর রাজনীতি, ওদের যেই নারী বঞ্চনার রাজনীতি, ওদের যেই ফেসিবাদী রাজনীতি, সব কিছুকে প্রতিরোধ করতে চাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ৭১ এবং ৯০ এবং ২৪ এই ভূখণ্ডের সকল আন্দোলনের যেই উত্তরাধিকার, সেই উত্তরাধিকারকে বহন করে এই সকল পরাজিত গাদ্দারদেরকে পরাজিত করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও তারা তার সমুচিত জবাব দিবে। আমাদের প্যানেল অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী BM ফাহমিদ আলম একটি রিট করেছিলেন। সেই রিট তিনি কেন করেছিলেন, সেই রিটের প্রেক্ষিতে কি কি নাটক হাইকোর্টের তরফ থেকে মঞ্চস্থ হয়েছে, রাষ্ট্রীয় প্রশাসন এখানে কি কি মেকানিজম করতে চেয়েছে, সব কিছু আমরা জানি। কিন্তু এই রিট করার পরে তিনি তো একটা যৌক্তিক প্রশ্ন আইনিভাবে মোকাবিলা করতে চেয়েছিলেন, একটা যৌক্তিক প্রশ্ন তিনি মহামান্য আদালতের কাছে জানতে চেয়েছিলেন। তার প্রেক্ষিতে আমরা দেখলাম তার যে বিপরীতে যারা দাঁড়িয়েছিল, যারা এই ভূখণ্ডে গণহত্যা চালিয়েছে, যারা এই ভূখণ্ডের যেই মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের বিপরীতে সরাসরি গণহত্যার দোষর হয়েছে, যারা ৭১ আমাদের মা বোনদের সম্ভ্রমহানির কারণ হয়ে দাঁড়িয়েছিল, যারা গত ৫০ বছর যাবৎ ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাস, নারী নিপীড়ন, এইরকম অসংখ্য ঘটনার নজির যাদের বিরুদ্ধে আছে, তাদের তরফ থেকেই তাদের সংগঠনের সমর্থক আলী হোসেনকে আমরা দেখলাম যে ফেসবুকে তিনি রিট করার কারণে তার এগেনস্টে কীভাবে হচ্ছে গণধর্ষণের মতো একটা অপরাধ, ঘৃণ্য একটা অপরাধ তিনি হচ্ছে ফেসবুকে অ্যানাউন্স করলেন তার বিরুদ্ধে সংগঠিত করার জন্য। এরকম আমরা দেখলাম। তার প্রেক্ষিতে আমরা আরও দেখেছি যে নানাভাবে নানা মানুষজন আমাদের যেই প্রার্থী, আমাদের প্যানেলের প্রার্থী BM ফাহমিদ আলমকে থ্রেট দিচ্ছে, বুলি করছে, স্লাট শেমিং করছে। তো এইগুলো থেকে তো পরিষ্কার হয়ে যায় ছাত্র শিবির যারা এই দেশের মা মাটিকে ধারণ করতে পারে না, যারা আমাদের লড়াইকে ধারণ করতে পারে না, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারে না, তারা আমাদের নারীদেরকেও নিরাপত্তা দিতে পারবে না। কারণ তারা চরমভাবে পেট্রিয়ার্কি দ্বারা প্রভাবিত, তারা চরমভাবে মিসোজিনিস্ট, এটা তাদের স্ট্রাকচারেও তাই আছে। এবং তাদের যেই কর্মী সমর্থকরা, তারা মানে অধিকাংশ কর্মী সমর্থকই হচ্ছে এই ধরনের মনোভাব দ্বারা বায়াসড। এটার প্রমাণ আমরা অহরহ পাই, নানাবিধভাবে পাই, অনেকভাবেই পাই। আমরা গত 5ই আগস্ট 2024 যখন TSC-তে রাজাকারদের ছবি আমরা নামিয়ে ফেলছিলাম, তারপরে কি ঘটনা ঘটেছিল সেটা আমরা জানি। সেখানে ছাত্র শিবিরের এক সমর্থক আমাদের নারী সহযোদ্ধাদের আপত্তিকর ভিডিও ছবি ধারণ করছিল, এগুলো আমরা জানি। তো এই জায়গা থেকে তাদের যে কর্মী সমর্থকরা, তাদের মধ্যে যে কী ধরনের নারী বিদ্বেষী মনোভাব আছে, তাদের মধ্যে যে নারীদেরকে দমন করার কী ধরনের ফেসিবাদী প্রবণতা আছে, এগুলো আমরা ভালো মতোই জানি। কাজেই আমরা এই অপরাধী যারা আছে তাদের 6 মাসের বহিষ্কারাদেশ, 1 বছরের বহিষ্কারাদেশ, এগুলোতে সন্তুষ্ট হওয়ার মতো না। আমরা এদের যেই রাজনীতি, ওদের যেই ঘৃণ্য রাজনীতি, ওদের যেই রাজাকারীর রাজনীতি, ওদের যেই নারী বঞ্চনার রাজনীতি, ওদের যেই ফেসিবাদী রাজনীতি, সব কিছুকে প্রতিরোধ করতে চাই এবং এটাই আমাদের লড়াই। আমরা প্রশাসন এখানে কি করলো না করলো এটা আমাদের কিছু যায় আসে না আসলে, কারণ আমরা জানি এই প্রশাসন সবার আগে এই জামাতিদেরকে কোলে তুলে নিয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে সন্তুষ্ট হলাম কি হলাম না তাতে কিছু যায় আসে না, আমরা আমাদের লড়াইটা জারি রাখবো। জুলাই অভ্যুত্থানের পরে আমাদের প্রধানতম কর্তব্য ছিল হচ্ছে ৭১কে ব্যবহার করে বা ৭১কে কুক্ষিগত করে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে যেভাবে ফেসিবাদ কায়েম করেছিল, তার থেকে আমাদের এই মহান মুক্তিযুদ্ধের যেই সার্বজনীন ইতিহাস, আমাদের যেই জনযুদ্ধের ইতিহাস, সেই ইতিহাসকে রেহাই দেওয়া। অর্থাৎ ৭১-এর যেই প্রকৃত চেতনা, সেই ৭১-এর প্রকৃত চেতনাকে ধারণ করে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা। সেই পথে আমাদের উচিত ছিল ৭১-এর পরাজিত শক্তি এবং তৎপরবর্তী সময়ের সকল পরাজিত গণশত্রুদেরকে মোকাবিলা করে একটা সবার জন্য সমান দেশ তৈরি করা। সেই জায়গায় আমরা দেখলাম এই অভ্যুত্থানের পরে একেবারেই অপ্রাসঙ্গিকভাবে যারা এতদিন ফেসিবাদের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল গণরুম গেস্টরুমগুলোতে, হলে হলে, তাদেরকে কোলে তুলে নিয়েছে। আমরা দেখেছি বিগত রেজিমে যেভাবে ঢাবির উপাচার্যরা ছাত্রলীগের নেতাদেরকে, সন্ত্রাসের যেই ভ্যানগার্ড, ফেসিবাদের ভ্যানগার্ডদেরকে সাথে নিয়ে তারা বিভিন্ন জায়গায় যেত, তাদের প্রোটোকলে চলতো, ঠিক একইভাবে এই অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে ভুইফোর নেতা সাদিক কায়েম বা SM ফরহাদ, যাদেরকে গত 16 বছর শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে কোনো অবস্থাতেই দেখা যায় নাই, যাদেরকে দেখা গিয়েছে শয়নের সাথে, সৈকতের সাথে, ছাত্রলীগের স্বীকৃত সন্ত্রাসীদের সাথে একই মিছিলে লাঠি হাতে, তাদেরকে নিয়ে
বর্তমান যে উপাচার্য তিনি হচ্ছে ঘোরাফেরা করলেন, তিনি হচ্ছে বিভিন্ন জায়গায় গেলেন এবং নানাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক কমিটমেন্ট, আমাদের যে শিক্ষা পরিবেশ পরিষদে যুদ্ধাপরাধ এবং সন্ত্রাসের দায়ে ছাত্র শিবিরকে অবাঞ্ছিত করা হয়েছিল, সেই অবাঞ্ছিতকরণের কথা ভুলে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক কমিটমেন্ট তার সঙ্গে গাদ্দারি করে এই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের মতো চিহ্নিত যুদ্ধাপরাধী গোষ্ঠী যারা তাদের যেই পুরনো এজেন্ডা ৭১কে ভিলিফাই করার এজেন্ডা, সেই এজেন্ডায় এখনও বাস্তবায়ন করতে চায়, তাদেরকে ঘৃণ্যভাবে এখানে স্পেস দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনেই করছি যে এই প্রশাসনের বিরুদ্ধেও যেই ন্যায্য প্রতিরোধ, সেই প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে এবং ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষার একটা নির্বাচন। কাজেই আমরা বিভিন্নভাবে এই ডাকসু নির্বাচনকে ঘিরে যখনই প্রশাসনের সঙ্গে বিভিন্ন বৈঠক হয়েছে, ছাত্র শিবিরের উপস্থিতিতে সেই বৈঠকগুলো আমরা ওয়াকআউট করেছি, কিন্তু নির্বাচন আমরা ওয়াকআউট করতে চাই না। কারণ আমরা বিশ্বাস রাখি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ৭১ এবং ৯০ এবং ২৪ এই ভূখণ্ডের সকল আন্দোলনের যেই উত্তরাধিকার, সেই উত্তরাধিকারকে বহন করে এই সকল পরাজিত গাদ্দারদেরকে পরাজিত করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও তারা তার সমুচিত জবাব দিবে।